হ্যালো বন্ধুরা, বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা তার থার্ড ভিডিও। তো এই ভিডিওতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা নিট দেবে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। তাদের এই ভিডিওগুলি এনসিইআরটিকে পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। প্রোটিনস Proteins are polypeptides. They are linear chains of amino acids linked by peptide bonds as shown in figure 9.3. তো প্রোটিন হচ্ছে পলিপেপটাইডস, পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমষ্টি। দে আর লিনিয়ার চেনস অফ অ্যামিনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ড। যেটা বললাম সেটাই, যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থেকে একটা প্রোটিন গঠন করে। ইচ প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামিনো অ্যাসিড। প্রত্যেকটা প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যাজ দেয়ার আর 20 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড: অ্যালানিন, সিস্টিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, আইসোলিউসিন, ভ্যালিন, আরও অনেক আছে। এই ধরনের 20টা আছে। এ প্রোটিন ইজ এ হেটারোপলিমার অ্যান্ড নট এ হোমোপলিমার। তো তো প্রোটিন হচ্ছে একটা হেটারোপলিমার। কারণ কি, যে এর মধ্যে প্রোটিন কী নিয়ে গঠিত? অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। আর অ্যামিনো অ্যাসিড তো প্রত্যেকটা একই রকমের না, 20 রকমের অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। তো যেহেতু প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আলাদা, অর্থাৎ প্রত্যেকটা মনোমার আলাদা, তার জন্য এটা হলো হেটারোপলিমার। যদি প্রত্যেকটা মনোমার একই রকমের হতো দেখতে, তাহলে সেটা হোমোপলিমার হতো। কিন্তু যেহেতু প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আলাদা, প্রত্যেকটা মনোমার আলাদা, তাই এটা হেটারোপলিমার। এ হোমোপলিমার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ মনোমার রিপিটিং এন নাম্বার অফ টাইমস। তো হোমোপলিমার তাকেই বলা হবে যার মধ্যে যে মনোমারগুলো আছে, যে অনেকগুলো মনোমার নিয়ে তো একটা পলিমার করতে হয়, তো সেই একটা মনোমার যদি একই রকমের দেখতে হতো তাহলে হোমোপলিমার হতো। যদি এমন হতো যে অ্যামিনো অ্যাসিডগুলো 20 রকমের না হয়ে প্রত্যেকটা দেখতে একই রকমের হতো, তাহলে প্রোটিনটাকে হোমোপলিমার বলা হতো। কিন্তু যেহেতু প্রোটিনের মধ্যে যে গঠিত অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডগুলো যেহেতু 20 রকমের, তার জন্য সেটা হলো হেটারোপলিমার। This information about the amino acid content is important, as later in your nutrition lesson you will learn that certain amino acids are essential for our health and they have to be supplied through our diet. তো এই যে প্রোটিনের ব্যাপারটা, যে অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত হয়, তো এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেননা এ নিয়ে আমাদের যে আমাদের যে চ্যাপ্টার আছে আরও, যে হেলথের বিষয়, তো সেখানে এগুলো অনেক কাজ লাগে। যে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেটা আমাদের বডি তৈরি করতে পারে না, তাদেরকে বাইরে থেকে গ্রহণ করতে হয়। এরকম 10টা অ্যামিনো অ্যাসিড আছে, তাদেরকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, প্রয়োজনীয় বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আমাদের দেহ সিনথেসাইজ করতে পারে না, সংশ্লেষ করতে পারে না, উৎপন্ন করতে পারে না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। এর সংখ্যা হচ্ছে কি 10টি। আর 10টি অ্যামিনো অ্যাসিড এমন আছে যেগুলো আমাদের দেহ সংশ্লেষ করতে পারে, বাইরে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এগুলো হলো অপ্রয়োজনীয় বা অনপরিহার্য অ্যামিনো অ্যাসিড বা নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। তো দিস ইনফরমেশন অফ দ্য অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট, as later in your nutrition lesson you will learn that certain amino acids are essential for our health and they have to be supplied through our diet. Hence dietary proteins are the source of essential amino acid. তাই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উৎস হলো ডায়েটের মাধ্যমে বা বাইরে থেকে খাবারের মাধ্যমে যে প্রোটিনগুলো আমরা গ্রহণ করি, সেগুলো হলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের পলিমার। Therefore অ্যামিনো অ্যাসিড ক্যান বি এসেন্সিয়াল অর নন এসেন্সিয়াল, যেটা বললাম সেটাই। দ্য লেটার আর দোজ হুইচ আর বডি ক্যান মেক হোয়াইল উই গেট, এবং নন এসেন্সিয়াল হলো সেটা যেটা আমাদের দেহ তৈরি করতে পারে। হোয়াইল উই গেট এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থ্রু আওয়ার ডায়েট অর ফুড। আর অন্যদিকে আমাদের যে প্রয়োজনীয় বা এসেন্সিয়াল নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সেটা আমাদের দেহ তৈরি করতে পারে, আর নন এসেন্সিয়ালটা বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয়। প্রোটিনস ক্যারি আউট মেনি ফাংশন ইন লিভিং অর্গানিজমস। তো প্রোটিন বিভিন্ন রকমের কাজ করে থাকে। কী কী কাজ আছে এখানে, বা প্রোটিনের কাজগুলি কি? সাম ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যাক্রস সেল মেমব্রেন। যে কিছু প্রোটিন আছে যেটা কোষ যে পর্দা আছে, সেল মেমব্রেন যেটা আছে, তো তার মধ্য দিয়ে খাবারকে চলাচল করতে সাহায্য করে, বা রিসেপ্টর হিসেবে খাবারকে চলাচল করতে সাহায্য করে। যে আমরা ট্রান্সপোর্ট অফ প্ল্যান্ট, সেখানে পড়েছিলাম যে ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট, সিমপোর্ট। তো সেখানে দেখছিলাম যে ক্যারিয়ার প্রোটিন ছিল, যেগুলো খাবারকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে সাহায্য করছিল। তো সেই ক্যারিয়ার প্রোটিনগুলো ট্রান্সফার করতে সাহায্য করে। সাম ফাইট ইনফেকশাস অর্গানিজম,
যেমন অ্যান্টিবডি যেটা আছে, যে তার রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে, রোগের বিরুদ্ধে লড়াই করে। সাম আর হরমোনস, কিছু কিছু আছে হরমোনস যেগুলো দেহের বিভিন্ন রকম কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। সাম আর এনজাইমস, কিছু আছে এনজাইমস বা উৎসেচক যেটা কোনো বিক্রিয়াকে, দেহের কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে, জলদি করে দেয়, তাড়াতাড়ি করতে সাহায্য করে। তো এখানে কিছু প্রোটিনও তাদের কাজ দেওয়া আছে, যেমন কোলাজেন, ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, যে একটা কোষ আরেকটা কোষ অনেকগুলো কোষ আছে, তো তার মধ্যবর্তী স্থানে এভাবে গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে কাজ করে, কোষগুলোকে সংবদ্ধ অবস্থায় রাখে। ট্রিপসিন, যেটা এনজাইম হিসেবে কাজ করে, উৎসেচক হিসেবে কাজ করে, দেহের কাজকে বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, যে বায়োলজিক্যাল যে ফাংশন সেটাকে ত্বরান্বিত করে। ইনসুলিন বা হরমোন, যে একটা রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কাজ করে। অ্যান্টিবডি, ফাইট ইনফেকশাস এজেন্ট, যে বিভিন্ন রকম রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে, তাদের বিরুদ্ধে লড়াই করে। রিসেপ্টর, সেন্সরি রিসেপ্টর, স্মেল, টেস্ট, হরমোন। তো রিসেপ্টর কি, যে কোনো একটা রিসেপস কোনো একটা যে কোনো একটা কী বলবো সেটাকে, যে কোনো একটা যে রিসেপস করতে সাহায্য করে, যে কোনো একটা সেন্স করতে, কোনো কিছু সেন্স করতে সাহায্য করে, যেমন টেস্ট, স্বাদ, গন্ধকে বা টেস্ট বা স্বাদকে সেন্স করতে, যে স্বাদটা কেমন, তার গন্ধটা কেমন, এগুলোকে সেন্স করতে সাহায্য করে। আর গ্লাড4 এনাবেলস গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন্টু সেল, কোষের মধ্য দিয়ে গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, যে কোষের মধ্যে যাতে গ্লুকোজগুলো চলাচল করতে পারে তার জন্য এটা সাহায্য করে। তো প্রোটিনটা কী, তারপর প্রোটিনের কাজ কী, কিছু এক্সাম্পল এগুলো দেখলাম এখানে। তারপর এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল, তাদের এক্সাম্পল, তারপর এটা হেডের পরিমাণ কেন। তো এরপরে দেখা যায় কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তো প্রাণী জগতের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হলো কোলাজেন। সেটা কি প্রাণী জগতে। অ্যান্ড রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ বা রুবিস্কো সংক্ষেপে যাকে বলে, ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য হোল অফ দ্য বায়োস্ফিয়ার। তো পুরো জীবমণ্ডলে, পুরো জীবজগতে সবচেয়ে বেশি যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হলো রুবিস্কো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। আর প্রাণী জগতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোলাজেন, যেটা কি গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে কাজ করে। তো এটা ছিল প্রোটিনের বিষয়, এটা এইটুকুই ছিল। তো এবার যেটা আছে সেটা হলো পলিস্যাকারাইড। প্রোটিনের বিষয়ে আরও পরবর্তীকালে ডিটেলসে পড়তে হবে এই চ্যাপ্টারে। তো এবার পলিস্যাকারাইড। দ্য অ্যাসিড ইনসলিবল পেলেট অলসো হ্যাজ পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটস অ্যাজ অ্যানাদার ক্লাস অফ ম্যাক্রোমলিকুলস। অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন বা ওপরের যে পার্ট, সেখানে কী ছিল দেখেছিলাম, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড। তো পলিস্যাকারাইড হচ্ছে তার মধ্যে একটা, বা কার্বোহাইড্রেট যেটাকে বলি, বা সেটা ম্যাক্রোমলিকুলসের একটা পার্ট। এটা মাইক্রো দুই প্রকার তো মলিকুলস থাকে, তো তার মধ্যে এটা হলো ম্যাক্রোমলিকুলস। পলিস্যাকারাইডস আর লং চেনস অফ সুগারস। পলিস্যাকারাইড কি নিয়ে গঠিত? অনেকগুলো সুগারের সমষ্টি। যেমন প্রোটিন ছিল অ্যামিনো অ্যাসিডের সমষ্টি, একই রকমভাবে পলিস্যাকারাইড হলো অনেকগুলি সুগারের সমষ্টি। They are threads, literally a cotton thread containing different monosaccharide as building blocks. তো তারা কিভাবে থাকে? থ্রিড আকারে বা সুতোর আকারে থাকে, এভাবে সুতোর আকারে থাকে, যা কটন থ্রেড যেটাকে বলা হয়। কন্টেনিং ডিফারেন্ট মনোস্যাকারাইড অ্যাজ বিল্ডিং ব্লকস। তো তার মধ্যে কী থাকে? অনেকগুলো মনোস্যাকারাইড এইভাবে থাকে। তো নিচের চিত্রও আছে। ফর এক্সাম্পল, সেলুলোজ ইজ এ পলিমেরিক পলিস্যাকারাইড কনসিস্টিং অফ অনলি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড গ্লুকোজ। যেমন একটা এক্সাম্পল আছে এখানে সেলুলোজ, ধরা যাক একটা পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ। তো এর মধ্যে যে এক একটা ইউনিট থাকবে সেগুলো হচ্ছে একটা গ্লুকোজ। তো গ্লুকোজ হচ্ছে মনোমার, তা নিয়ে গঠিত হয় একটা পলিমার, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ যে হোমোপলিমার, যেহেতু শুধুমাত্র গ্লুকোজ নিয়েই গঠিত, আর প্রত্যেকটা গ্লুকোজ এক্ষেত্রে একই রকম, তার জন্য এটা হলো একটা হোমোপলিমার। সেলুলোজ হচ্ছে একটা হোমোপলিমার। স্টার্চ ইজ এ ভ্যারিয়েন্ট অফ দিস বাট প্রেজেন্ট অ্যাজ এ স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট টিস্যু। তো স্টার্চ হচ্ছে এরকমই একটা জিনিস, এবং সেটা কী কাজে লাগে? যে স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট টিস্যু, যে উদ্ভিদের মধ্যে শক্তির উৎস হিসেবে কাজ করে। যে এই স্টার্চটাই পরবর্তীকালে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে এনার্জি রিলিজ হবে, তো কি শক্তি সেখানে সঞ্চিত আকারে আছে, কার মধ্যে? স্টার্চের আকারে। অ্যানিম্যালস হ্যাভ অ্যানাদার ভ্যারিয়েন্ট কল গ্লাইকোজেন। প্রাণীদের মধ্যে অন্য একটা ভ্যারিয়েন্ট থাকে যার নাম হচ্ছে গ্লাইকোজেন।
যেমন উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ থাকে, প্রাণীদের ক্ষেত্রে তেমন গ্লাইকোজেন থাকে। ইনিউলিন ইজ এ পলিমার অফ ফ্রুক্টোজ। ইনিউলিন আছে যেটা ফ্রুক্টোজের পলিমার, অনেকগুলো ফ্রুক্টোজ নিয়ে ইনিউলিন গঠিত হয়। ইন এ পলিস্যাকারাইড চেন, যে সে গ্লাইকোজন দ্য রাইট এন্ড ইজ কল্ড রিডিউসিং এন্ড অ্যান্ড দ্য লেফট এন্ড ইজ কল্ড নন রিডিউসিং এন্ড। তো একটা পলিস্যাকারাইড চেন যদি নেওয়া হয়, যে এখানে একটা আছে, এখানে আগে থেকে দেখেছি, তোর মধ্যে যে রাইট সাইড চেন আছে, এই যে রাইট সাইড, তাকে বলা হয় কি রিডিউসিং এন্ড। রাইট সাইড হচ্ছে রিডিউসিং আর লেফট সাইড হচ্ছে নন রিডিউসিং। ইট হ্যাজ ব্রাঞ্চেস অ্যাজ শোন ইন দ্য ফর্ম অফ এ কার্টুন। তো শুধুমাত্র যে স্ট্রেট চেন হয় তাই না, অনেক ক্ষেত্রে ব্রাঞ্চেস থাকে, যেমন এখানে দেওয়াই আছে ব্রাঞ্চেস, এটা একটা চেন। তো এই যে এভাবে অনেকগুলো ব্রাঞ্চেস আছে, তো ব্রাঞ্চ বা শাখা প্রশাখাও থাকতে পারে। স্টার্চ ফ্রম হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার। তো স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড যেটা হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে, এরকম হেলিক্যাল বা পাকিয়ে যায়। ইনফ্যাক্ট স্টার্চ ক্যান হোল্ড আয়োডিন মলিকুল ইন দ্য হেলিক্যাল পোর্শন। তো এই যে হেলিক্যাল পোর্শন আছে, তো তার মধ্যে তারা আয়োডিনকে ধরে রাখতে পারে। স্টার্চের মধ্যে যে হেলিক্যাল পোর্শন আছে, তো তার মধ্যে তারা কী করতে পারে, আয়োডিনকে ধরে রাখতে পারে। দ্য স্টার্চ আয়োডিন ইজ ব্লু ইন কালার। এবং এই যে স্টার্চের মধ্যে যে আয়োডিন অংশ থাকে, তো এই অংশটার কালার যেটা হয় সেটা ব্লু হয়, blue in color. Cellulose does not contain complex helicals and hence cannot hold iodine. তো স্টার্চের মধ্যে এরকম পাকিয়ে থাকে, তার জন্য আয়োডিনকে হোল্ড করতে পারে, তাই এগুলো ব্লু কালারের হয়। কিন্তু যেটা সেলুলোজ আছে, তো সেলুলোজ কী করে, এটা কোনো রকমের হেলিকাল তৈরি করে না এবং আয়োডিনকে ধরে রাখতেও পারে না। তো এই যে স্টার্চগুলো পড়লাম, যে যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে গ্লাইকোজেন, যেটা প্রাণীদের মধ্যে সঞ্চয় হিসেবে থাকে। তো এই যে গ্লাইকোজেনটা, এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, তো এটা জাস্ট কার্টুন আকারে দেওয়া আছে। এটাকে যদি ভালো করে দেখা যায়, তো এই যে অংশটা, সেই অংশটাকে বড় করে দেখলে দেখা যাবে যে এই যে স্ট্রেট চেন, সেটা হচ্ছে এই চেনটা। এইভাবে অনেকগুলো সুগার যুক্ত আছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে। তবে এই যে চেনটা, তো এইভাবে এই চেনটাকে রিপ্রেজেন্ট করছে, এই অংশটা এই চেনটাকে রিপ্রেজেন্ট করছে, এইভাবে থাকে তারা। তো এটা আরও ডিটেলসে পড়তে হবে। প্ল্যান্ট সেল ওয়ালস আর মেড অফ সেলুলোজ, যে উদ্ভিদের যে কোষ থাকে সেটার সেলুলোজ দিয়ে গঠিত হয়। পেপার মেড ফ্রম প্ল্যান্ট পাপ অ্যান্ড ককটন ফাইবার ইজ সেলুলোজ। তাছাড়া যে কাগজ, আমরা লেখার জন্য যে কাগজ ব্যবহার করি, সেটা তো আমরা জানি যে গাছের ছাল থেকে তৈরি হয়। তো সেই গাছের ছালটা এবং কটন ফাইবার বা তুলো যেটা আছে, সে তন্তুময় যে তুলো, সেগুলো সেলুলোজ। তো সেলুলোজের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে উদ্ভিদের যে সেল ওয়াল থাকে সেটা সেলুলোজ দিয়ে তৈরি, কোষ প্রাচীর যাকে বলে। তারপর যে উদ্ভিদের যে ছাল থাকে, তারপর কটন ফাইবার থাকে, এগুলো সবই সেলুলোজ দিয়ে তৈরি। দেয়ার আর মোর কমপ্লেক্স পলিস্যাকারাইডস ইন নেচার। তো এর চাইতেও আরও জটিল জটিল টাইপের অনেক পলিস্যাকারাইড আছে। দে হ্যাভ এ বিল্ডিং ব্লকস অ্যামিনো সুগার অ্যান্ড কেমিক্যালি মডিফাইড সুগার। দে হ্যাজ এ বিল্ডিং ব্লকস অ্যামিনো সুগার অ্যান্ড কেমিক্যালি মডিফাইড সুগারস। তো তাদের ক্ষেত্রে যেহেতু তারা জটিল, তো তাদের ক্ষেত্রে বিল্ডিং ব্লকস হিসাবে তখন আর এই যে সাধারণ সুগার দেখলাম এর আগে যে সাধারণ গ্লুকোজ বা ফ্রুক্টোজ নিয়ে ইনুলিন গঠিত হয়েছিল, গ্লুকোজ নিয়ে স্টার্চ গঠিত হয়েছিল, তো সেরকম থাকে না। এই যে কমপ্লেক্স পলিস্যাকারাইডের ক্ষেত্রে যে বিল্ডিং ব্লকস, সেগুলো অনেকটা জটিল হয়। কী টাইপের হয়, অ্যামিনো সুগার হয়, যে সুগারের সাথে সাথে অ্যামিনো গ্রুপও যুক্ত আছে। কেমিক্যালি মডিফাইড সুগার, বা এমন সুগার যেগুলো মডিফাইড, যেমন গ্লাইকোস্যামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন, গ্লুকোস্যামিন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন, এগুলো মনোমার হিসেবে কাজ করতে পারে। তো এদের ক্ষেত্রে যেমন সাধারণ ফ্রুক্টোজ, গ্লুকোজ, এগুলো মনোমার হিসেবে কাজ করছিল, কিন্তু যারা জটিল টাইপের বা কমপ্লেক্স পলিস্যাকারাইড, তাদের ক্ষেত্রে গ্লুকোস্যামিন, এন অ্যাসিটাইল গ্লুকোস্যামিন, এগুলো মনোমার হিসেবে কাজ করে। এক্সোস্কেলেটন অফ আর্থ্রোপোডস ফর এক্সাম্পল হ্যাভ এ কমপ্লেক্স পলিস্যাকারাইড কল্ড কাইটিন। তো আর্থ্রোপোডসের যে আমরা অ্যানিম্যাল কিংডমে দেখেছিলাম, তো আর্থ্রোপোডা যে ক্লাস আছে, তো তার মধ্যে যে তাদের যে এক্সোস্কেলেটন বা বাইরের যে আবরণ, তো বাইরের আবরণ সেটা কী নিয়ে গঠিত, কাইটিন নিয়ে গঠিত। আর কাইটিনটা কি, কাইটিন হচ্ছে একটা পলিস্যাকারাইড। এটা পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে কাইটিন। দিজ কমপ্লেক্স পলিস্যাকারাইড আর মোস্টলি হোমোপলিমার। এবং এই যে কাইটিন আছে সেটা হোমোপলিমার, তার অর্থাৎ
কাইটিনের যে মনোমার সেগুলো সব একই রকমের। কোথায় দেখা যায় না, তো দেখা যায় ওই যে আর্থ্রোপোডা আছে তাদের যে এক্সোস্কেলেটন বা বাইরের যে কঙ্কালটা সেখানে দেখা যায়। তাছাড়া ছত্রাক যেটা আছে, ছত্রাকের দেহ কাইটিন নির্মিত। তো এই কাইটিনটা কি, হোমোপলিমার। তো এবার যেটা আসছে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড শুরু করা যাক। The other types of macromolecules that one would find in the acid insoluble fraction of any living tissue is the nucleic acid. তো অ্যাসিড ইনসলুবল ফ্র্যাকশনে পাওয়া যায় আরেকটি ম্যাক্রোমলিকুলস হলো নিউক্লিক অ্যাসিড। তো প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে পড়ছি। এর আগে প্রোটিন পড়লাম, তারপর পলিস্যাকারাইড পড়লাম, এবার আসছে নিউক্লিক অ্যাসিড। দিজ আর পলিনিউক্লিওটাইডস। নিউক্লিক অ্যাসিডটা কি, পলিনিউক্লিওটাইড, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার। টুগেদার উইথ পলিস্যাকারাইড অ্যান্ড polypeptides, these comprise the true macromolecular fraction of any living tissue or cell. তো এরা প্রকৃত টাইপের ম্যাক্রোমলিকুল, লিপিডের মতো ফলস না। লিপিড অবশ্য ম্যাক্রোমলিকুলের মধ্যে পড়ছে, কিন্তু ট্রুলি না। এই তিনটে হচ্ছে ট্রুলি। তো পলিস্যাকারাইড, পলিপেপটাইডের মতো নিউক্লিক অ্যাসিড হচ্ছে প্রকৃত ম্যাক্রোমলিকুলস। যে কোনো কলা বা কোষের ক্ষেত্রে প্রকৃত যে ম্যাক্রোমলিকুলস সেটা হলো নিউক্লিক অ্যাসিড। ফর নিউক্লিক অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক ইজ নিউক্লিওটাইড। তো বিল্ডিং ব্লক বা যে প্রধান অংশ সেটা হচ্ছে নিউক্লিওটাইড, যে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে একটা পলিনিউক্লিওটাইড বা ডিএনএ বা আরএনএ যেটা হয় সেগুলো গঠিত হয়। তো বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে, যে একটা নিউক্লিওটাইড যদি যদি দেখা যায় যে এটা একটা নিউক্লিওটাইড, তো এর মধ্যে অনেকগুলো এটা একটা নিউক্লিক অ্যাসিড। তো এগুলো হচ্ছে একটা নিউক্লিওটাইড যেটা নিয়ে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। A nucleotide has three chemically distinct components. One is a heterocyclic compound, the second is a monosaccharide, and the third a phosphoric acid or phosphate. তো যেটা আগে পড়েছি ওটাই লেখা আছে, আর কিছু নেই। যে নিউক্লিওটাইডের মধ্যে আমরা দেখেছি যে তিনটে পার্ট থাকে, তিনটে আলাদা আলাদা কেমিক্যালি ডিস্টিংক্ট, তিনটে আলাদা আলাদা রাসায়নিক পার্ট থাকে। তো কি, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, একটা হলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বা নাইট্রোজেন বেস, পিউরিন, পিরিমিডিন। দুটো রিং থাকে পিউরিনের ক্ষেত্রে, পিরিমিডিনের থাকে একটা রিং। এবং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কেন বলেছিলাম তাও বলেছিলাম, তো এটা ডিটেলসে বলা হয়েছে যে নাইট্রোজেন বেস। 2 নম্বর হচ্ছে মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডটা 5 কার্বনযুক্ত হতে পারে, 6 কার্বনযুক্ত হতে পারে। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। তো এই তিনটে নিয়ে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, তো সেটা আগেই পড়েছি। As you notice in figure 9 on, the heterocyclic compound in nucleic acid are the nitrogenous base named adenine, guanine, uracil, cytosine and thymine. তো আমরা আগেই পড়েছি যে হেটেরোসাইক্লিক যে কম্পাউন্ড যেটা আছে সেটা হলো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে সেটাকে বলা হয় নাইট্রোজেন বেস। তো তার এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, থাইমিন, সাইটোসিন, থাইমিন এগুলো আছে। এবং হেটেরোসাইক্লিক রিং বলা হয় কারণ যে এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি অন্য মৌল থাকে, তাই এদেরকে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বলে। 2 প্রকার আবার এরা, পিউরিন, পিরিমিডিন। 2টো রিং থাকলে পিউরিন, আর একটা রিং পিরিমিডিন। পিউরিন আবার 2টো, অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিন আবার 3টে, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন আর সাবস্টিটিউটেড পিউরিনস হোয়াইল দ্য রেস্ট আর সাবস্টিটিউটেড পিরিমিডিন। তো এখানে যেটা বললাম সেটাই, যে পিউরিন হচ্ছে 2টো, একটা অ্যাডেনিন আর একটা গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে বাকি 3টে, ইউরাসিল, সাইটোসিন, থাইমিন, এগুলো হলো পিরিমিডিনস। দ্য স্কেলিটাল হেটেরোসাইক্লিক রিং ইজ কল্ড অ্যাজ পিউরিন অ্যান্ড পিরিমিডিন রেসপেক্টিভলি। তো এই যে স্ট্রাকচারগুলোকে তাদেরকে পিউরিন এবং পিরিমিডিন বলে, যে 2টো রিং বিশিষ্ট যে হেটেরোসাইক্লিক রিং সেটা পিউরিন, আর একটা রিং বিশিষ্ট যেটা থাকে সেটা হলো পিরিমিডিন। দ্য সুগার ফাউন্ড ইন এ পলিনিউক্লিওটাইড ইজ এদার রাইবোজ, এ মনোস্যাকারাইড পেন্টোজ অর 2-ডিঅক্সিরাইবোজ। তো একটা নিউক্লিওটাইডের মধ্যে তো একটা সুগার পার্ট থাকে, তো সেই সুগার পার্টটা 2 রকম হতে পারে, যে রাইবোজ 5 কার্বনযুক্ত রাইবোজ হতে পারে, এবং 2টো কি মনোস্যাকারাইড 5 কার্বনযুক্ত রাইবোজ, এবং একে পেন্টোজও বলা হয়, যেহেতু 5 কার্বনযুক্ত, পেন্টা থেকে 5, তো পেন্টোজ। মনোস্যাকারাইড পেন্টোজ, এটা হচ্ছে একটা 5 কার্বনযুক্ত মনোস্যাকারাইড। আবার 2-ডিঅক্সিরাইবোজ হতে পারে, যে এটাও রাইবোজ, এটাও 5 কার্বনযুক্ত শর্করা, কিন্তু 2 নম্বর যে পজিশন আছে, 2 নম্বর যে কার্বন আছে সেখানে কোনো অক্সিজেন থাকে না।
তার জন্য এটা 2-ডিঅক্সি রাইবোজ, 2-ডিঅক্সি, 2 নম্বর পজিশনে অক্সিজেন নেই, রাইবোজ 5 কার্বনযুক্ত মনোস্যাকারাইড। এ নিউক্লিক অ্যাসিড কন্টেনিং ডিঅক্সিরাইবোজ ইজ কল্ড ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। যদি কোনো একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে তাহলে তাকে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। হোয়াইল দ্যাট হুইচ কন্টেন্স রাইবোজ ইজ কল্ড রাইবোনিউক্লিক অ্যাসিড। আর যদি তাদের মধ্যে রাইবোজ শর্করা থাকে, 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা থাকে, তাহলে সেটা রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আর যদি দেখা যায় যে 2-ডিঅক্সিরাইবোজ শর্করা আছে তাহলে সেটা ডিএনএ। তো নিউক্লিক অ্যাসিড বিষয়ে আগেই পড়েছি, আর একটু বেশি ইনফরমেশান ছিল, তো ওগুলো সব মনে রাখবে। তো এবার একে একে প্রত্যেকটা স্ট্রাকচার পড়তে হবে। তো তার আগে প্রথমেই আছে যে স্ট্রাকচার, সেটা হলো প্রোটিনের স্ট্রাকচার। তো স্ট্রাকচার অফ প্রোটিন। Protein, as mentioned earlier, are heteropolymers containing strings of amino acid. তো আগে উল্লেখ করা হয়েছে যে প্রোটিন হচ্ছে একটা হেটেরোপলিমার, যেটা বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিডের একটা স্ট্রিং বা সুতোর মতো অংশ নিয়ে গঠিত। স্ট্রাকচার অফ মলিকুলস মিনস ডিফারেন্ট থিং ইন ডিফারেন্ট কনটেক্সট। তো কোনো একটা মলিকুলের গঠন কেমন হবে সেটা কনটেক্সটের উপর নির্ভর করে, যে আমরা কিসের উপর ভিত্তি করে গঠনটা বলছি, তার উপর ভিত্তি করে যে তার স্ট্রাকচারটা কেমন হবে। ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি দ্য স্ট্রাকচার ইনভ্যারিয়েবলি রেফার্স টু দ্য মলিকুলার ফর্মুলা NaCl MgCl2। যেমন যে যদি অজৈব রসায়ন আছে যেটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেই পার্টে যদি আমরা স্ট্রাকচার বলি, তো তখন কোনো একটা যে ব্যক্তি বা যে টিচার ইনঅর্গানিক নিয়ে পড়াশোনা করেছে তাকে যদি স্ট্রাকচার বলতে কী বোঝো বলি, তো সে বলবে যে সে মলিকুলার ফর্মুলাকে ইন্ডিকেট করবে, যে আণবিক সংকেত, যেমন NaCl MgCl2, এগুলোকে সে ইন্ডিকেট করবে যে এগুলো হচ্ছে স্ট্রাকচার। অর্গ্যানিক কেমিস্ট অলওয়েজ রাইট এ 2-ডাইমেনশনাল ভিউ অফ দ্য মলিকুলস। কিন্তু যদি একজন অর্গ্যানিক কেমিস্টকে বলি, যে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, তাকে যদি বলা হয় যে স্ট্রাকচার কী, তো সে 2-ডাইমেনশনাল বা 2D একটা ফর্ম লিখবে মলিকুলস, যে অর্গ্যানিক কম্পাউন্ডের 2D একটা স্ট্রাকচার রাখবে। সেটা রিং হতে পারে, বেঞ্জিন রিং হতে পারে। হোয়াইল রিপ্রেজেন্ট দ্য স্ট্রাকচার অফ দ্য মলিকুলস বেঞ্জিন, ন্যাপথালিন, এরকমভাবে সে ন্যাপথালিন বা বেঞ্জিনের স্ট্রাকচার রাখবে। ফিজিস্ট কনজিউর অফ দ্য 3-ডাইমেনশনাল ভিউ অফ মলিকুলার স্ট্রাকচার। আর যদি একজন ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তাকে যদি বলা হয়, তো সে একটা 3-ডাইমেনশনাল স্ট্রাকচার বলবে, বল, কার্য, এসব নিয়ে বলবে 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। বাট হোয়াইল বায়োলজিস্ট ডেসক্রাইব দ্য প্রোটিন স্ট্রাকচার অ্যাট 4 লেভেলস। কিন্তু একমাত্র বায়োলজিস্ট আছে যারা একে 4র্থ বা 4D লেভেলে ইন্ডিকেট করে। তো ইনঅর্গানিক অবস্থায় শুধুমাত্র মলিকুলার ফর্মুলা, অর্গ্যানিক কেমিস্ট্রি 2D স্ট্রাকচার, তারপর ফিজিস্ট 3D স্ট্রাকচার, কিন্তু বায়োলজিস্ট 4D স্ট্রাকচার। 4D স্ট্রাকচার বলতে 4 লেভেলে করে, 4D না, 4 লেভেল: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। The sequence of amino acid, the positional information in a protein, which is the first amino acid, which second, and so on, is called primary structure. তো 4টে স্তরে পড়ব: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। তো প্রাইমারি স্ট্রাকচারটা কি, যে যদি বলা হয় যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, তো সেই অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোন এটা একটা প্রোটিন, তাহলে প্রোটিনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড আছে, তো কোন অ্যামিনো অ্যাসিডটা আগে আছে, ধরা যাক এটা অ্যালানিন, এটা লাইসিন, এটা ট্রিপ্টোফ্যান, এটা ভ্যালিন। তো কোন অ্যামিনো অ্যাসিডটা আগে আছে, কোনটা পরে আছে, যে এই যে প্রাথমিক গঠন, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, যেটা সিরিজটাকে নির্ণয় করে, যে কোন অ্যামিনো অ্যাসিডগুলো কীভাবে সাজানো আছে, কোনটার পর কোনটা আছে, এভাবে। এ প্রোটিন ইজ ইমাজাইন্ড অ্যাজ এ লাইন। এক্ষেত্রে প্রোটিনটাকে লাইন হিসাবে ইমাজাইন্ড করা হয় বা কল্পনা করা হয়। দ্য লেফট এন্ড রিপ্রেজেন্ট বাই দ্য ফার্স্ট অ্যামিনো অ্যাসিড। যে এই যে লেফট পার্টটা সেটা হচ্ছে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড, আর দ্য রাইট এন্ড রিপ্রেজেন্ট বাই দ্য লাস্ট অ্যামিনো অ্যাসিড। এবং রাইট বা ডান দিকের অংশটা লাস্ট অ্যামিনো অ্যাসিডটাকে ইন্ডিকেট করে। দ্য ফার্স্ট অ্যামিনো অ্যাসিড ইজ অলসো কল্ড N-terminal অ্যামিনো অ্যাসিড। দ্য লাস্ট অ্যামিনো অ্যাসিড ইজ অলসো কল্ড C-terminal অ্যামিনো অ্যাসিড। তো যদি যদি এই যে এটা একটা প্রাইমারি স্ট্রাকচার, তো প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আলাদা আলাদা করে আছে, কোনটা আগে কোনটা পরে এইভাবে দিয়েছে। তো এই প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে এরকমভাবে আছে। তো যে প্রথম অ্যামিনো অ্যাসিডটা আছে বাম দিকে,
তাকে বলা হয় এন টার্মিনাল, আর যেটা আছে ডান দিকে বা লাস্ট সেটা হলো সি টার্মিনাল। এটা ফার্স্ট অ্যামিনো অ্যাসিড এবং একে এন টার্মিনাল বলে। NH2 গ্রুপ থাকে এখানে, NH2 দিয়ে শুরু হয়, আর লাস্ট যে অ্যামিনো অ্যাসিড সেটা COOH গ্রুপ থাকে এবং এটাকে বলা হয় সি টার্মিনাল। তো বাম দিকেরটা হচ্ছে এন টার্মিনাল আর ডান দিকেরটা হচ্ছে সি টার্মিনাল অফ অ্যামিনো অ্যাসিড। A protein thread does not exist throughout as an extended rigid rod. যেটা প্রোটিনের সুতো এমন না যে একটা শক্ত রডের মতো, তা না, দা শক্ত রডের মতো না। এই যে একটা থ্রিড দেখতে পাচ্ছি, এটা প্রাইমারি স্ট্রাকচার, এটা কিন্তু এমন না যে শক্ত রডের মতো। তাহলে দেখতে কেমন? দ্য থ্রিড ইজ ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ এ হেলিক্স সিমিলার টু রিজলভিং এ স্টেয়ারকেস। তো এগুলো কী আকারে থাকে? এগুলো আসলে এই যে সুতোর মতো যে অংশগুলো আছে বা প্রাইমারি স্ট্রাকচার আছে, এগুলো আসলে কীভাবে থাকে? এগুলো ফোল্ড আকারে থাকে বা ভাঁজ হিসাবে থাকে, মানে একটা হেলিক্স গঠন করে। কীরকমভাবে? একটা রিভলভিং স্টেয়ারকেস, যে একটা এই যে এই টাকা পয়সা থাকে যে বাক্সগুলো, সেগুলোকে যে গুছিয়ে দিই ওই রকমভাবে থাকে। তো হেলিক্স আকারে থাকে, ফোল্ডেড, ভাঁজ করে থাকে এবং একটা হেলিক্স গঠন করে। এই যে সেকেন্ডারি স্ট্রাকচার বিষয়ে কথা বলা হচ্ছে, যে এই যে অনেকগুলো প্রাইমারি স্ট্রাকচার রডের মতো শক্ত না, এগুলো আসলে কি ভাঁজ অবস্থায় থাকে এবং হেলিক্স গঠন করে। এই যে হেলিক্স। Of course, only some portion of the protein thread are arranged in the form of a helix. অবশ্যই কিছুটা অংশ কী অবস্থা থাকে? যে হেলিক্স আকারে থাকে, যেখানে হেলিক্স আছে। এই যে হেলিক্স বলতে কি, যে এরকম প্যাঁচানো যে অংশ, এই প্যাঁচানো আকারে থাকে। ইন প্রোটিন অনলি রাইট হ্যান্ডেড হেলিক্স আর অবজার্ভড। এবং প্রোটিনের ক্ষেত্রে যে হেলিক্সটা আছে, এই যে প্যাঁচানো অংশটা, শুধুমাত্র রাইট হ্যান্ডেড, মানে এরকম ক্লকওয়াইজ হবে। এই ক্লকওয়াইজে শুধুমাত্র দেখা যায় প্রোটিনের ক্ষেত্রে। অ্যান্টি ক্লকওয়াইজ বা এই যে এটা দেখা যায় না, এটা দেখা যায় না। শুধুমাত্র এই যে ক্লকওয়াইজ আছে এটাই দেখা যায়, ক্লকওয়াইজ বা বা ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে, বা রাইট হ্যান্ডেড। Other regions of the protein thread are folded into other forms in what is called the secondary structure. তো কিছুটা হেলিক্স আকারে থাকে, কিছুটা সিট আকারে থাকে, তো দুই রকমভাবেই থাকে। পুরোটা যে হেলিক্স আকারে থাকে তা না। তো সিট আকারে যেটা থাকে সেটা বিটা প্লিটেড সিট, আর যেটা হেলিক্স আকারে থাকে তাহলে আলফা হেলিক্স। তো এটা রাইট হ্যান্ডেড হয়। আর এই যে পুরো স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা বলে সেকেন্ডারি স্ট্রাকচার। তো সেকেন্ডারি স্ট্রাকচার হলো যে প্রাইমারি স্ট্রাকচারগুলো একে অপরের সঙ্গে যদি ফোল্ড আকারে ভাঁজ হয়ে হেলিক্স গঠন করে, তো সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। তো সেটা হেলিক্স আকারে থাকতে পারে, আবার অনেকগুলো সিট আকারে, বা একটা পেজের ওপর আরেকটা পেজে যে অনেকগুলো পেজ নিয়ে একটা খাতা তৈরি হয়, তো এরকমভাবে সিট আকারে থাকে, যেখানে স্ট্রাকচারও দেওয়া আছে সিট আকারে থাকে। তো এগুলো হলো সেকেন্ডারি স্ট্রাকচার। In addition, the long protein chain is also folded upon itself like a hollow woolen ball. তো তারপরে যে আরেকটা স্ট্রাকচার আছে সেটা টার্সিয়ারি স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে কী হয়? যে দ্য লং প্রোটিন চেন ইজ অলসো ফোল্ডেড আপন ইটসেলফ লাইক এ হলো উলেন বল। তো এই যে সেকেন্ডারি স্ট্রাকচারগুলো দেখলাম, আলফা হেলিক্স বা বিটা প্লেটেড সিট, এরা একে অপরের সঙ্গে আবার পেঁচিয়ে যায়, একে অপরের সঙ্গে পেঁচিয়ে যায়, ভাঁজ হয় এবং একটা হলো ফাঁপা উলেন বল, উলের যে বল থাকে বা উল যেটা থাকে, যে দিয়ে সোয়েটার তৈরি করা হয়, সেই উলের যে ফাঁপা বল থাকে তার মধ্যে একটা আকৃতি ধারণ করে, গিভিং রাইজ টু টার্সিয়ারি স্ট্রাকচার। এবং যে স্ট্রাকচার গঠন করে সেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। এই যে টার্সিয়ারি স্ট্রাকচার দেওয়া আছে, আলফা হেলিক্স বা বিটা প্লেটেড সিট এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যে এক একটা অংশ দেওয়া আছে, এটা একটা দুটো, এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, এটা একটা সিট, এটা একটা সিট, এভাবে তারা যুক্ত হয়ে আছে এবং টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করছে। টার্সিয়ারি স্ট্রাকচার কীভাবে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, ডাইসালফেট বন্ডের মাধ্যমে। তাহলে টার্সিয়ারি স্ট্রাকচারে কীভাবে যুক্ত থাকে সেকেন্ডারি স্ট্রাকচারগুলো? হাইড্রোজেন বন্ড এবং ডাইসালফেট বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে টার্সিয়ারি স্ট্রাকচার গঠন করে। আকৃতি কেমন? হলো উলেন বলের মতো, ফাঁপা উলের মতো, উলের বলের মতো। This gives us a three-dimensional view of a protein. Tertiary structure is absolutely necessary for the many biological activities of protein. তো এটা হলো তাদের 3D স্ট্রাকচার এবং 3D স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল। এবং এই যে টার্সারি স্ট্রাকচার, এটাই কি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, কোন একটা প্রোটিন কি কাজ করবে, তার কাজটা কি, সেটা নির্ণয় করা হয় সেটা নির্ণয় করে এই টার্সারি স্ট্রাকচার। টার্সারি স্ট্রাকচার চেঞ্জ হলে কাজও চেঞ্জ হবে। তাহলে কি কোনো একটা প্রোটিনের কাজ নির্ভর করে তার কোন স্ট্রাকচারের ওপর? 3D স্ট্রাকচার বা টার্সারি স্ট্রাকচারের ওপর।
সাম প্রোটিন আর অ্যান অ্যাসেম্বলি অফ মোর দ্যান ওয়ান পলিপেপটাইড অর সাব ইউনিট। কিছু কিছু প্রোটিন আছে যার মধ্যে একের অধিক পলিপেপটাইড থাকে বা একের বেশি ইউনিট থাকে। দ্য ম্যানার ইন হুইচ দিজ ইন্ডিভিজুয়াল ফোল্ডেড পলিপেপটাইডস অর সাব ইউনিট আর অ্যারেঞ্জড উইথ রেসপেক্ট টু ইচ আদার, linear string of sphere arranged one upon each other in the form of a cube or plate, is the architecture of a protein, otherwise called the quaternary structure of a protein. তো এবার কোয়াটারনারি স্ট্রাকচার বলছে যে কিছু প্রোটিন আছে যার মধ্যে এক বা একের বেশি পলিপেপটাইড বা সাবইউনিট থাকে। তো এক একটা টার্সারি যে স্ট্রাকচার আছে তাকে যদি সাবইউনিট হিসাবে ধরি, তো কিছু কিছু প্রোটিন আছে যার মধ্যে একের বেশি সাবইউনিট থাকে। The manner in which these individual folded polypeptide or subunit are arranged with respect to each other. তো এই যে সাবইউনিটগুলো আছে, এই যে এক একটা সাবইউনিট বা এক একটি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তারা একে অপরের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়ে যায়। কীভাবে যুক্ত হতে পারে? লিনিয়ার স্ট্রিং অফ স্পিয়ার, যে এরকমভাবে একটা সুতোর মতো অংশ আছে, তো এখানে একটা 3D স্ট্রাকচার, এখানে একটা 3D স্ট্রাকচার, এভাবে লিনিয়ার যুক্ত আছে। স্পিয়ারি অ্যারেঞ্জড ওয়ান আপন ইচ আদার, তাছাড়া স্ট্রিংয়ের মতো একের উপর একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এর উপরভাবে 3D স্ট্রাকচারগুলো যুক্ত আছে স্ট্রিং আকারে বা সিঁড়ির মতো করে। ইন দ্য ফর্ম অফ এ কিউব অর প্লেট, বা কিউব গঠন করছে বা প্লেট গঠন করছে। ইজ দ্য আর্কিটেকচার অফ এ প্রোটিন, অদার ইজ কল্ড কোয়াটারনারি স্ট্রাকচার অফ এ প্রোটিন, এবং এটা বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন কনসিস্ট অফ 4 সাবইউনিট। তো এমন একটা কোয়াটারনারি স্ট্রাকচার এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। তো তার মধ্যে কত সাবইউনিট থাকে? 4টে সাবইউনিট থাকবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, 4টে সাবইউনিট থাকে। আমাদের যে হিমোগ্লোবিন থাকে 4টে সাবইউনিট থাকে, তার জন্য কি প্রত্যেকটা সাবইউনিট বা টার্সিয়ারি স্ট্রাকচার একটা করে অক্সিজেন অণু বহন করে। তাই একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টে সাবইউনিট থাকার জন্য একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেন বহন করতে পারে। 2 of these are identical to each other, দুটো একে অপরের সঙ্গে এক, hence 2 subunit of alpha type, 2 subunit of beta type together constitute the human hemoglobin. তো এই যে সাবইউনিটগুলো আছে, তো এগুলো আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে আলফা টাইপ, একটা হচ্ছে বিটা টাইপ। দুটো থাকে আলফা টাইপ, দুটো থাকে বিটা টাইপ। এভাবে দুটো দুটো 4টে সাবইউনিট নিয়ে হিমোগ্লোবিন গঠিত হয়। 4টে সাবইউনিট নিয়ে হিমোগ্লোবিন গঠিত হয়, এবং এটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। এর সেকেন্ডারি স্ট্রাকচার বি হচ্ছে একটা টার্সারি স্ট্রাকচার অফ প্রোটিন। তো প্রত্যেকটা ছবি দেওয়া আছে, যে এটা একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, হেলিক্সের মতো করে রাইট হ্যান্ডের ফ্যাশনে আছে। টার্সারি স্ট্রাকচার উলেন বল, যেটা কার্যকারিতা নির্ণয় করে। এই যে বাম দিকে আছে এন টার্মিনাল, ডান দিকে আছে সি টার্মিনাল, এটাই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি নির্ণয় করে। তো এটাই হলো প্রোটিনের গঠন, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটারনারি। প্রাইমারি জাস্ট সিম্পল কীভাবে অ্যারেঞ্জড আছে। প্রাইমারি পার্টসগুলো থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি আবার দুই প্রকার, আলফা হেলিক্স, বিটা প্লেটেড সিট। আলফা হেলিক্স নিয়ে আবার সেটা হচ্ছে টার্সারি। টার্সারির মধ্যে আবার হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড দেখা যায়, কার্যকারিতা নির্ণয় করে। কীভাবে কাজ করবে সেটা নির্ভর করে টার্সারি স্ট্রাকচারের ওপর। ফাঁপা উলেন বলের মতো দেখতে। আবার এগুলোকে এক একটা ইউনিট বলে, সাব ইউনিট বলে। তো এইভাবে 4টে সাবইউনিট নিয়ে বা ততোধিক সাবইউনিট নিয়ে গঠিত হয় কোয়াটারনারি স্ট্রাকচার, যেমন হিমোগ্লোবিন 4টে সাবইউনিট থাকে। তো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটারনারি সব রকম স্ট্রাকচার দেখা গেল, প্রোটিনের গঠন দেখা গেল। তো এই ভিডিওটা এত দূরই, পরবর্তী ভিডিওতে বাকি অংশ দেখা যাবে, বাকি যে পার্ট আছে সেগুলো দেখা যাবে। তো ভিডিওটি যদি কিছুটা তোমাদের উপকার করে থাকে, ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যদি কিছু বলা থাকে কমেন্টে সেটা অবশ্যই জানাবে। ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, যাতে আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করব। তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।